অন্যায় যে করে এবং যে ওই অন্যায় হতে দেখে সহ্য করে, তারা দুজনেই সমান দোষী। এই চুপ করে থাকা মানুষগুলোর জন্যই এমন অনেক অপরাধী আছে যারা আইনের হাত থেকে খুব সহজেই বেঁচে যায়, আর তারপর তাদের সেই অপরাধের চক্র বারবার ঘুরতে থাকে। আজকের গল্পেও ঠিক এমনটাই আমরা দেখতে পারব। কোরিয়ার এক সাইকো কিলার একটি মেয়েকে নৃশংসভাবে হত্যা করে, আর সেই হত্যাকাণ্ড স্বচক্ষে দেখতে পায় একাধিক মানুষ। তবে এই সব কিছু দেখার পরেও তাকে সাহায্য করা তো দূরের কথা, তার কোনো প্রতিবাদও তারা করেনি। আর এই জন্যই সেই সাইকো কিলার তার খুনের সেই চক্র ঘুরিয়েই চলে। শুধু তাই নয়, এই নির্মম খুন হতে দেখা সেই লোকগুলো যারা চুপ করেছিল, তাদের জীবনটাকেও কিভাবে ওই সাইকো জাহান্নামে পরিণত করবে সেটাও আমরা দেখতে পারবো। বলছিলাম 2018 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সাইকো থ্রিলার মুভি দ্য উইটনেসের কথা, যেই গল্পের শেষটা তোমাদের সুন্দর একটা মেসেজ দিয়ে যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পে শুরু হয় প্রধান চরিত্র শ্যাংকে দেখিয়ে, যে তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে সুন্দর একটি জীবনযাপন করছে। রিসেন্টলি সে একটি নতুন অ্যাপার্টমেন্ট কিনে তাতে শিফট হয়েছে, আর এই জন্যই সে তার বন্ধুদের নিয়ে একটি রেস্টুরেন্টে এসেছে পার্টি দিতে। বাড়িতে ফোন করে শ্যাং তার স্ত্রী সুজিনকে বলে দেয় তার আজকে আসতে লেট হবে। এই বলেই সে আবার ভেতরে পার্টি করতে থাকে। সেই রাতে সে প্রচুর মদ্যপান করে, আর এরপর বাসে করে সে ফিরতে থাকে তার বাড়ির দিকে। অন্যদিকে দেখানো হয় একটি কালো রঙের কারকে, যেই গাড়িটি পেট্রোল পাম্পে আসার পর গাড়ির ভেতর থেকেই লোকটি টাকা দিয়ে পেট্রোল পাম্পের ছেলেকে বলে গাড়িতে পেট্রোল ভরে দিতে। ছেলেটি যখন গাড়িতে পেট্রোল ভরছিল তখনই সে গাড়ির ট্রাঙ্কের থেকে কিছু আওয়াজ পাচ্ছিল, আর তখনই দেখানো হয় সেই গাড়ির ট্রাঙ্কের ভেতরেই বেঁধে রাখা আছে একটি মেয়েকে। ছেলেটি যখন বারবার সেই ট্রাঙ্কের দিকে তাকাচ্ছিল, গাড়িতে থাকা লোকটি এটা বুঝতে পেরেই মিউজিকের ভলিউম অনেক বাড়িয়ে দেয়। এরপর সেই লোকটি গাড়ি নিয়ে চলে আসে একটি ঘন জঙ্গলে, আর সেখানে এসেই সে মেয়েটিকে পুঁতে ফেলার জন্য একটি কবর খুঁড়তে থাকে। ট্রাঙ্কের ভেতরে থাকা মেয়েটি এটা বুঝতে পেরে সে প্রাণপণ চেষ্টা করতে থাকে নিজেকে বাঁচানোর। কোনো মতে সে তার হাতের বাঁধনটিকে খুলে ফেলে। এরপর ওই লোকটি যখন মেয়েটিকে মারতে গাড়ির ট্রাঙ্কটি খোলে, সাথে সাথেই মেয়েটি তাকে প্রচুর জোরে পাঞ্চ মেরে সেখান থেকে পালাতে থাকে। মেয়েটি তার জীবন বাঁচাতে প্রাণপণে পালাতে থাকে। পালাতে পালাতেই সে দেখতে পায় সামনেই থাকা একটি বিশাল বড় অ্যাপার্টমেন্ট, যেটা দেখে সে মনে করে এই বড় অ্যাপার্টমেন্টে কোনো একটা লোক তো থাকবেই তাকে বাঁচানোর মতো। আর এই জন্যই মেয়েটি বিল্ডিংয়ের সামনে এসে সাহায্যের জন্য বারবার চিৎকার করতে থাকে। আর এদিকে দেখা যায় শ্যাং এই অ্যাপার্টমেন্টেই থাকে। সে তার অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য লিফটে চড়তেই লিফটে থাকা একজন মহিলা তাকে দেখে খুবই ঘাবড়ে যায়। তখন শ্যাং ওই মহিলাকে বলে তাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, সে এই অ্যাপার্টমেন্টেই থাকে। সে এই বিল্ডিংয়ে নতুন শিফট হয়েছে, যার জন্যই এই মহিলা তাকে চেনে না। এই কথা শোনার পর মহিলাটি শান্ত হয়, আর এরপর তাকে জিজ্ঞেস করে সে কি কোনো মেয়ের চিৎকার শুনতে পেয়েছে। তবে শ্যাং যেহেতু প্রচুর নেশায় ছিল, তাই সে কিছু শুনতে পায়নি। মহিলাটি লিফট থেকে 4th ফ্লোরে নেমে যায়। এরপর শ্যাং 6th ফ্লোরে তার অ্যাপার্টমেন্টে আসে। সে দেখতে পায় তার স্ত্রী এবং মেয়ে খুবই শান্তিতে ঘুমোচ্ছে। এই জন্যই সে তাদেরকে আর ডাকে না। লিভিং রুমে বসে সে যখন রেস্ট নিচ্ছিল, তখনই হঠাৎ করেই সে স্পষ্ট একটি মেয়ের চিৎকার শুনতে পায়। যে চিৎকার শুনেই সে তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে ব্যালকনিতে দাঁড়ায়, আর তখনই সে দেখতে পায় সেই ভয়ানক দৃশ্য। ওই মেয়েটি তাদের বিল্ডিংয়ের সামনে চলে এসেছে। সে সাহায্যের জন্য চিৎকার করছে, তবে তখন ওই সাইকোও সেখানে চলে এসেছে। আর ওই সাইকো মেয়েটিকে একটি হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। এই দৃশ্য দেখে শ্যাং একদমই ঘাবড়ে যায়। সে তার ফোন বের করে চুপচাপ পুলিশ স্টেশনে কল করতে যায়। তবে তখনই তার স্ত্রী সুজিন হঠাৎ করে অ্যাপার্টমেন্টের লাইট অন করে। তাকে জিজ্ঞেস করে সে কখন এসেছে। এটা দেখে তো শ্যাং একদমই থমকে যায়। সে দৌড়ে গিয়ে অ্যাপার্টমেন্টের লাইটটাকে অফ করে দেয় আর বলে তাকে শুয়ে পড়তে। তবে ততক্ষণে ওই সাইকো দেখে ফেলেছে বিল্ডিংয়ের লাইট। সুজিন তার রুমে গিয়ে শুয়ে পড়লে শ্যাং চুপচাপ তার ব্যালকনি থেকে নিচে দেখতে থাকে। তবে দেখতে পায় ওই সাইকো এখনো তার দিকেই তাকিয়ে আছে, আর সে তার আঙুল দিয়ে ইশারা করে জানাচ্ছে এই খুনের খবর সে যেন কাউকে না বলে। এটা দেখে শ্যাং আরও ঘাবড়ে যায়। তবে এরপরই ওই সাইকো তার বিল্ডিংয়ের দিকেই এগিয়ে আসতে থাকে। শ্যাং তাড়াতাড়ি করে ঘরে এসে বেসবল ব্যাটটা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আর এক সময় ওই সাইকো তার দরজায় এসে তার উপরেই হামলা করে। তবে তখনই শ্যাং বুঝতে পারে এটা তার দুঃস্বপ্ন ছিল, আর সে পুরো রাতটা জুড়ে তার দরজার সামনেই দাঁড়িয়ে আছে। তবে নিচে ওই মেয়েটি এখনো মরেনি, জীবিত আছে। সে কোনোভাবে তার ফোন থেকে পুলিশকে কল করার চেষ্টা করে। তখনই সাইকো সেখানে এসে ফোনটিকে কেটে দেয়, আর এরপর তার হাতুড়ি দিয়ে বারবার মাথায় আঘাত করে মেয়েটিকে মেরে ফেলে।
পরদিন সকালে শ্যাং ব্যালকনি থেকে নিচের দিকেই তাকিয়ে আছে। তখন তার স্ত্রী এসে দেখতে পায় তাদের অ্যাপার্টমেন্টের নিচে কাল রাতেই একটা খুন হয়েছে, যেখানে সমস্ত লোক ভিড় করে দাঁড়িয়ে আছে আর পুলিশ তাদের কাজ করছে। তবে এই সবার থেকে বেশি ভয় পেয়ে আছে শ্যাং নিজেই, কারণ এই খুনটা সে নিজের চোখের সামনে হতে দেখেছে। তবে যাই হোক, তাকে তো অফিস যেতেই হবে, আর এই জন্যই সে ভয়ে ভয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে আসে। নিচে এসে সে তার মেলবক্সে কিছু চিঠি এবং কাগজ দেখতে পায়। সেগুলো নিতেই যাবে, তবে তখনই একজন ছেলে এসে সেই চিঠিগুলো নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। শ্যাং এটা দেখে খুবই ঘাবড়ে যায়। তখনই সিকিউরিটি গার্ড এসে জানায় এই ছেলেটির নাম চোলা, আর সে মানসিক ভারসাম্যহীন ছেলে। সে এইভাবেই সমস্ত কাগজপত্র কুড়িয়ে সেগুলোকে বিক্রি করে। এরপর শ্যাং ওই ক্রাইম সিনে আসে। সেখানে এসে সে তার অ্যাপার্টমেন্টের দিকেই তাকিয়ে থাকে, ঠিক যেইভাবে কাল রাতে খুনি তার অ্যাপার্টমেন্টের দিকে তাকিয়েছিল। তবে এই সমস্ত লোকের ভিড়ে আমরা দেখতে পাই কেউ একজন শ্যাংয়ের ছবি তুলছে, তার সমস্ত হাবভাবের উপর নজর রাখছে। এদিকে এই কেসের তদন্তের দায়িত্ব এসে পড়ে জেওব নামের এক পুলিশ অফিসারের কাছে। পুলিশরা সেই বিল্ডিংয়ের সমস্ত লোকেদের কাছে জিজ্ঞাসাবাদ করতে থাকে, তবে সবারই একই উত্তর, তারা না তো কিছু দেখেছে আর না তো কিছু শুনেছে। তাদের মধ্যে শুধুমাত্র একজন মেয়েই জানায় সে রাত 2টোর দিকে একটা চিৎকার শুনেছিল, তবে সে কিছু দেখার আগেই তার মা লাইট অফ করে দিয়ে তাকে ঘুমোতে বলেছিল। জেওব খুবই অবাক হয়ে যায় এটা ভেবে, এত বড় বিল্ডিংয়ে যেখানে এতগুলো লোক থাকে তারা কেউ কিছু দেখলো না। তখনই পুলিশ বলে এই খুনটি হয়েছে রাত 2টোর দিকে, যখন এই বিল্ডিংয়ের সবাই ঘুমোচ্ছিল। এদিকে শ্যাংও বুঝতে পারে যে সে কিছু না বললে পুলিশের এই তদন্ত করতে খুবই অসুবিধা হবে, তবে তারপরেও সে পুলিশকে কিছু বলে না। সে সব সময় একটা ভয়ের মধ্যে ছিল যে যদি ওই সাইকো তার ফ্যামিলির কোনো ক্ষতি করে। সে সারা দিন এইভাবেই ভয়ে ভয়ে কাটায়। অফিস থেকে এসেও সে সবার প্রথম তার মেয়ের খোঁজ নেয়। আর তখনই এই বিল্ডিংয়ের সেক্রেটারি এসে তাদেরকে একটি এগ্রিমেন্টে সাইন করতে বলে, যেই এগ্রিমেন্ট অনুযায়ী এই বিল্ডিংয়ের কোনো বাসিন্দা এই খুন সম্পর্কে কোনো রকমের ডিসকাশন অথবা পুলিশকে কোনো কিছু বলতে পারবে না। যেটা দেখে শ্যাং প্রচণ্ড রেগে যায়, আর সেই রাতেই সে ঠিক করে সে পুলিশকে মেল করে সব কিছু জানিয়ে দেবে। সে ল্যাপটপ খুলে মেল লিখতেও শুরু করে, আমি আমার নিজের পরিচয় দিতে ইচ্ছুক না, তবে রাত 2টোর দিকে যে খুনটা হয়েছিল সেটা আমি দেখতে পেয়েছি। এত কিছু টাইপ করার পরেই সে তার পরিবারের কথা ভেবে আবার সমস্ত কিছু ডিলিট করে দেয়। একজন অপরিচিত মেয়ের খুনের সাক্ষী দেওয়ার জন্য সে তার নিজের পরিবারের কোনো ক্ষতি কোনোভাবেই ডেকে আনতে পারে না। এই ভেবেই সে আর পুলিশকে কিছু বলে না। জেওব তার ইনভেস্টিগেশন করতে থাকে। সে ওই অ্যাপার্টমেন্টের পাশেই থাকা জঙ্গলের দিকে হাঁটতে থাকে। সেখানেই সে একটি গাড়ির টায়ার মার্ক দেখতে পায়, আর সাথেই মেয়েটি জানিয়েছিল রাত 2টোর দিকে সে একটা চিৎকার শুনেছে। এই সব কিছু দেখেই সে বুঝতে পারে ওই কিলার মেয়েটিকে রাত 2টোর দিকে এখানে এনেছে। সে রাত 2টোর দিকে মেয়েটিকে মেরেছিল, তবে মেয়েটি মারা যায়নি। আর এরপর রাত 4টার দিকে তার যখন জ্ঞান ফিরে আসে তখন মেয়েটি পুলিশ স্টেশনে কল করেছিল, তবে খুনি ফোনটা কেটে দিয়ে তাকে ঠিক 4টের দিকেই হত্যা করেছে। আর এরপর যখন পোস্টমর্টেম রিপোর্ট আসে তখন জিওপের করা সেই সন্দেহটাই সত্যি প্রমাণিত হয়। সেই মেয়েটিকে 2টোর দিকে আঘাত করা হলেও তার মৃত্যু হয়েছে ভোর 4টায়। এইসব নিউজ শ্যাং টিভিতে দেখছিল। শ্যাং এটা দেখে ভেঙে পড়ে যে মেয়েটি তখনও জীবিত ছিল। সে চাইলেই পুলিশ স্টেশনে কল করে মেয়েটিকে বাঁচাতে পারত, তবে ভয়ের জন্য সে ওই মেয়েটিকে বাঁচাতে পারেনি। এটা ভেবেই সে খুবই গিল্ট ফিল করতে থাকে। ঠিক তখনই তাদের ফোনে একটা কল আসে। সুজিন যখন ফোনটা রিসিভ করে তখন ফোনের ওপার থেকে কেউ কোনো কথা বলে না, যেটা দেখে সুজিন ফোনটা রেখে দিলেও শ্যাং ভয় পেতে থাকে। সে ভয় পেতে থাকে এটা ভেবে যে ওই কিলার তাকে দেখে ফেলেনি তো, ওই কিলার তার পেছনে আসবে না তো। ঠিক এরপরেই তাদের পোষা কুকুরটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্যাং এবং তার স্ত্রী সুজিন বিল্ডিংয়ের সামনে গিয়ে তাদের কুকুরটিকে খুঁজতে থাকে, আর দেখা যায় ওই কিলার দূর থেকে তাদের উপর নজর রাখছে, অর্থাৎ এই কিলারই তাদের ওই পোষা কুকুরটিকে গায়েব করেছে। এদিকে জিওব তার কলিগকে নিয়ে সেই বিল্ডিংয়ের সব দিকটা দেখতে থাকে। তারা দেখতে পায় বিল্ডিংয়ের সব জায়গায় সিসিটিভি থাকলেও যেখানে খুন হয়েছে সেখানে কোনো সিসিটিভি নেই। আর এরপর তারা সেই লিফটের সিসিটিভি ফুটেজ চেক করে, দেখতে পায় রাত 2টোর দিকে 3জন মানুষ এই লিফট দিয়ে যাতায়াত করেছে। তাদের মধ্যে 2জন হলো শ্যাং এবং ওই মহিলা, তবে তৃতীয় ব্যক্তি কে আছে সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এরপর পুলিশ যায় ওই মহিলার অ্যাপার্টমেন্টে তার কাছে জিজ্ঞাসাবাদের জন্য, তবে ডোরবেল বাজালেও কেউ অ্যাপার্টমেন্টের দরজা খোলে না। তারা ব্যর্থ হয়ে এরপর আসে শ্যাংয়ের অ্যাপার্টমেন্টে। শ্যাংয়ের স্ত্রী সুজিনের কাছ থেকে জানতে পারে সেদিন রাতে শ্যাং রাত 2টোর দিকে বাড়িতে এসেছে, আর বাড়িতে আসার পরেও সে ঘুমোয়নি। সে ব্যালকনিতে অনেকটা সময় দাঁড়িয়েছিল। এরপর পুলিশ অফিসার জিওব ওই ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের দিকে তাকায়, আর সে বুঝতে পারে এখান থেকে ওই মার্ডার সিনটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর সে নিশ্চিত হয়ে যায় যে শ্যাং ওই খুনটা হতে দেখেছিল। এদিকে শ্যাং অফিস থেকে খুব ভয়ে ভয়ে বাড়িতে ফিরছিল। ঠিক তখনই হেলমেট পরা একজন বাইকার তার পিছু নিচ্ছিল,
যেটা দেখে শ্যাং আরও ঘাবড়ে যায়। আর ঠিক তখনই অফিসার জিওপ তার কাছে আসে কিছু জিজ্ঞাসাবাদের জন্য। তবে হান দেখতে পায় ওই বাইকারটি কিছু দূর গিয়েই তার ওপর নজর রাখছে। এটা দেখে হান সবকিছু বলতে চাইলেও কিচ্ছু বলতে পারে না। সে সরাসরি জানিয়ে দেয় এই খুন সম্পর্কে সে কিচ্ছু জানে না এবং দেখেও নি, কারণ সেদিন রাতে সে প্রচুর মদ্যপান করেছিল। ঠিক সেই মুহূর্তেই জিওপের কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। তার কলিগ থেকে ফোন করে জানায় ওই মেয়েটি কিছুদিন আগেই তার এক্স বয়ফ্রেন্ডের নামে কমপ্লেন করেছিল, কারণ তাদের ব্রেকআপ হওয়ার পর তার এক্স বয়ফ্রেন্ড তাকে অনেক হ্যারাসমেন্ট করছিল। তাছাড়া খুনের রাতেও মেয়েটির আশেপাশে তার এক্স বয়ফ্রেন্ডকে দেখা গেছে, আর এই জন্যই পুলিশ ওই মেয়েটির এক্স বয়ফ্রেন্ডকে ধরতে বেরিয়ে পড়ে। মেয়েটির এক্স বয়ফ্রেন্ড পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তবে তখনই জিওপের গাড়ির সাথে ধাক্কা লেগে সে আহত হয়ে পড়ে। তবুও সে কোনো প্রকারে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তখনই তার ফোনে তার এক্স গার্লফ্রেন্ডের কল আসে, অর্থাৎ সেই মৃত মেয়েটির কল আসে। কলটি রিসিভ করতেই দেখা যায় তার ঠিক পেছনেই দাঁড়িয়ে রয়েছে সেই কিলার। অর্থাৎ সেদিন রাতে মেয়েটিকে মারার পর কিলার মেয়েটির ফোন নিয়ে নিয়েছিল, আর এখন সেই মেয়েটির ফোন থেকেই তাকে ফোন করেছে। এরপরেই নিউজে দেখানো হয় মেয়েটিকে খুন করেছে তার এক্স বয়ফ্রেন্ডই, কারণ তার এক্স বয়ফ্রেন্ডের বাড়ি থেকেই সেই মার্ডার ওয়েপেন অর্থাৎ ওই হাতুড়িটি খুঁজে পাওয়া গেছে, যেখানে তার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আর ওই মেয়েটির এক্স বয়ফ্রেন্ড পুলিশের হাত থেকে বাঁচতেই সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছে। এত তাড়াতাড়ি এই কেসটি সলভ হয়ে যাওয়ার জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট খুবই খুশি হয়। তবে সবাই খুশি হলেও জিওপ একদমই খুশি নয়। সে এটা বিশ্বাসই করতে পারে না যে এই ছেলেটি আসল খুনি, কারণ সেই ছেলেটি যদি আসল খুনি হতো তাহলে ওই মার্ডার ওয়েপেন অর্থাৎ ওই হাতুড়িটা তার ঘরে রাখতো না। খুনি ইচ্ছে করি এই হাতুড়ি তার বাড়িতে রেখে গেছে তাকে খুনি প্রমাণ করার জন্য, আর তাকেও সায়ানাইড দিয়ে হত্যা করেছে। এদিকে নিউজে মেয়েটির এক্স বয়ফ্রেন্ডের ছবি দেখে শ্যাং খুব ভালোভাবেই বুঝতে পারে এই ছেলেটি আসল খুনি নয়। ঠিক তখনই তার কাছে ওই লিফটের মহিলাটি এসে দাঁড়ায়। সেই লিফটের মহিলাটি এসে তাকে বলে, আমি জানি আমার মতো তুমিও সেই খুনিকে দেখেছো, আর সেই দিনের পর থেকে ওই খুনি আমার উপর নজর রাখছে। আমার ফোনে বিভিন্ন আননোন নাম্বার থেকে কল আসছে। আমাদের উচিত পুলিশের কাছে গিয়ে সমস্ত সত্যিটা জানানো। ওই মহিলাটি একা একা পুলিশের কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না, আর এই জন্যই সে শ্যাংয়ের কাছে এসেছে, যাতে দুজন মিলে পুলিশের কাছে গিয়ে তারা বলতে পারে যে এই খুনিটা আসল খুনি নয়। এই জন্যই সে শ্যাংকে জোর করতে থাকে পুলিশের কাছে যাওয়ার জন্য। সে তার হাত ধরে টানাটানিও করতে থাকে। তবে শ্যাং তাকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে সে পুলিশের কাছে যাবে না। এই বলেই সে মহিলাটিকে ঘরের বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। মহিলাটি একদমই ভেঙে পড়ে। সে খুবই ভয়ে ভয়ে লিফটে চলে আসে। তবে লিফটে আসতেই সে দেখতে পায় লিফটে দাঁড়িয়ে আছে ওই কিলার। মহিলাটি খুবই শান্তভাবে সেই লিফটের থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করার চেষ্টা করে। তবে তখনই ওই কিলার এসে ওই হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। এদিকে শ্যাং দেখতে পায় ওই মহিলাটি তার ফোনটা রেখে গেছে, আর এই কারণেই সে ফোনটা ফিরিয়ে দেওয়ার জন্য মহিলাটির অ্যাপার্টমেন্টের সামনে আসে। ডোরবেলটা বাজাতেই যাবে তখনই সে দেখতে পায় অ্যাপার্টমেন্টের দরজাটা খোলা রয়েছে, আর দরজার ফাঁক দিয়ে উকি দিতেই সে যা দেখতে পায় সেটা দেখে সে একদমই ঘাবড়ে যায়। সে দেখতে পায় ভেতরে রয়েছে সেই কিলার, যেই কিলার মহিলাটিকে মেরে ফেলেছে। খুনি ওই মহিলার ডেড বডিটাকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে টেনে নিচ্ছে। এটা দেখে শ্যাং একদমই ভয় পেয়ে যায়। ঠিক তখনই ওই মহিলার ফোনে তার স্বামীর কল আসে, আর সাথে সাথেই ফোনটির রিংটোন বেজে উঠতেই খুনি সেটা বুঝতে পারে। শ্যাং প্রাণপণে সেখান থেকে ছুটে পালাতে থাকে। তখনই তার কাছ থেকে মহিলাটির ফোনটি পড়ে যায়। তারপরেও শ্যাং দৌড়ে চলে আসে সিকিউরিটি গার্ডের কাছে। তবে সেখানে এসে দেখতে পায় কেউ নেই, তাই সে বাইরে থেকেই পুলিশকে কল করার চেষ্টা করে। তবে তখনই পেছন থেকে তার মেয়ে তাকে ডাকতে থাকে। শ্যাং পেছন ঘুরেই দেখতে পায় তার স্ত্রী এবং মেয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক তাদের পেছনেই দাঁড়িয়ে আছে সেই খুনি, যেটা দেখে শ্যাং আবারও ঘাবড়ে যায়। আর এই জন্যই সে আবারও পুলিশকে কল করতে পারে না। ফোনটিকে রেখে দিয়ে সে তার স্ত্রী এবং মেয়ের কাছে আসে। ঠিক তখনই সেখানে চলে আসে পুলিশ অফিসার জিওপ। জিওপ তাকে মেয়েটির এক্স বয়ফ্রেন্ডের ছবি দেখিয়ে বলে, আমি জানি তুমি ভালো করেই জানো ছবিতে থাকা এই ছেলেটা আসল খুনি নয়, যাকে খুনি বলে কেসটিকে ক্লোজ করে দেওয়া হচ্ছে। তবে শ্যাং তখনও এই পুলিশ অফিসারকে কিচ্ছু বলতে পারে না, কারণ ঠিক তার সামনেই দাঁড়িয়ে রয়েছে সেই ভয়ানক খুনি। আর এই জন্যই শ্যাং প্রচুর রেগে যায়। সে চিৎকার করে সেই খুনিকে শুনিয়ে শুনিয়ে জিওপকে বলতে থাকে, আমি তো একবার বলেই দিয়েছি আমি কোনো কিচ্ছু দেখিনি, আমাকে বারবার এইভাবে বিরক্ত করবেন না। আমি এই খুন সম্পর্কে কোনো কিছু জানিও না, আর কোনো কিছু দেখিও নি। এটা শুনে খুনি বুঝতে পারে শ্যাংয়ের কাছ থেকে তার আর কোনো ভয় নেই, আর এই জন্যই সে সেখান থেকে চলে যায়। সাথেই সে শ্যাংদের হারিয়ে যাওয়া সেই কুকুরটিকেও ফিরিয়ে দেয়। এদিকে কেসটিকে ক্লোজ করে দেওয়া হয়। সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট মেয়েটির এক্স বয়ফ্রেন্ডকে খুনি মানলেও জিওপ সেটা কোনোভাবেই মানতে রাজি নয়। এই জন্যই সে আবার তার তদন্ত শুরু করে।
জিওপ বুঝতে পারে খুনি এতটাও বোকা নয়, তাই সে নিজের গাড়িতে করে মেয়েটিকে জঙ্গলে নিয়ে যায়নি, আর না তো সে নিজের নামে কোনো গাড়ি রেন্ট করেছে। অর্থাৎ সেই দিন রাতে সে কোনো একটা গাড়ি চুরি করে সেই চুরি করা গাড়িতে করেই মেয়েটিকে জঙ্গলে নিয়ে গেছিল। আর এই জন্যই সে ওই রাতে চুরি হওয়া গাড়ির খোঁজ করতে থাকে। খোঁজ করতে করতেই সে একটা গাড়ির খোঁজ পায়। এরপর সে তার একজন কলিগকে নিয়ে সেই গাড়িটিকে খুঁজে বের করে। তারা দেখতে পায় ওই গাড়িটিকে একটি ফাঁকা জায়গায় এনে পুড়িয়ে ফেলা হয়েছে। তবে সেই পোড়া গাড়ির ভেতর থেকেই তারা একটা জিপিএস ট্র্যাকার পায়, যেই ট্র্যাকারের মধ্যে সেই সমস্ত লোকেশনের ডিটেলস ছিল, যেই লোকেশনে এই গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছে। সেই লোকেশনগুলোর মধ্যেই তারা একটা বাড়ির ঠিকানা খুঁজে পায়। বুঝতে পারে এই বাড়িটাই হয়তো সেই খুনির বাড়ি। এই জন্য তারা গিয়ে সেই বাড়ির সামনে অপেক্ষা করতে থাকে। তখনই দেখতে পায় খুনি সেই বাড়ির সামনে এসেছে, আর সে তার চারপাশটা দেখে নিয়ে চুপচাপ তার বাড়ির ভেতর প্রবেশ করে। জিওপের বুঝতে বাকি থাকে না এই ছেলেটাই আসল খুনি। তবে জিওপ তাকে এখনই অ্যারেস্ট করতে পারবে না, কারণ তার বিরুদ্ধে কোনো পোক্ত প্রমাণ নেই, যেই প্রমাণের সাপেক্ষে তারা তাকে খুনি বলে প্রমাণ করতে পারবে। এদিকে শ্যাং আজ অফিস থেকে ফেরার সময় লিফটে দেখতে পায় 4th ফ্লোরের ওই মহিলার স্বামী অ্যাপার্টমেন্টের সমস্ত জায়গায় তার স্ত্রীর মিসিং পোস্টার লাগাচ্ছে। আর আজও শ্যাং সেটা দেখেও চুপ করে থাকে। আজও সে এটা বলতে পারে না যে সে ওই মহিলার খুন হতে দেখেছে। আর এরপর সে দেখতে পায় এই বিল্ডিংয়ের সমস্ত বাসিন্দারা ওই মহিলার হাজব্যান্ডের সাথে ঝামেলা করছে, কারণ ওই মহিলার হাজব্যান্ড বিল্ডিংয়ের সব জায়গায় তার স্ত্রীর মিসিং পোস্টার লাগাচ্ছে। এই বিল্ডিংয়ের লোকেরা মনে করছে এটা করাতে তাদের বিল্ডিংয়ের রেপুটেশনটা নষ্ট হচ্ছে, আর যাতে তাদের অ্যাপার্টমেন্টের ভ্যালু দিন দিন কমে যাচ্ছে। তাই জন্যই তারা ওই লোককে বলে দেয় যেন তার স্ত্রীর মিসিং পোস্টার এখানে সব জায়গায় না লাগায়। তবে তাদের মধ্যে বিন্দুমাত্র মনুষ্যত্ব নেই যে এই বিল্ডিং থেকেই দিনে দুপুরে এমন একটা জলজান্ত মানুষ উধাও হয়ে গেল। তাদের চিন্তা শুধু একটাই, সেটা হলো তাদের অ্যাপার্টমেন্টের দাম দিন দিন কমে যাচ্ছে। এদিকে পরের দিন পুলিশ অফিসার জিওপ আবার শ্যাংয়ের সাথে কথা বলতে একটা রেস্টুরেন্টে আসে। সে এসেছে তার শেষ চেষ্টা করতে। জিওপ শ্যাংকে ওই খুনির ছবি দেখিয়ে বলে, এই লোকটাই আসল খুনি, তাই না? আমি এই আসল খুনিকে খুঁজে বের করেছি, তবে আমার কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তার বিরুদ্ধে শুধুমাত্র 3 জনই সাক্ষী ছিল, যাদের মধ্যে একজন ওই মহিলা যে নিখোঁজ হয়ে গেছে। আর আমার বিশ্বাস যে ওই মহিলা নিখোঁজ নয়, বরঞ্চ এই কিলারই ওই মহিলাকে খুন করেছে। আমার কাছে এখন 2 জন উইটনেসই বাকি রয়েছে। তাদের মধ্যে একজন হলো ওই বিল্ডিংয়েরই মানসিক ভারসাম্যহীন ছেলেটি চোলা। অর্থাৎ চোলাও সেই রাতে ওই খুনিকে দেখেছিল। জিওপ জানায় চোলাকে তারা উইটনেস হিসেবে দেখাতে পারবে না, কারণ মানসিক ভারসাম্যহীন একজন ছেলের উইটনেস কোর্টে গ্রাহ্য হবে না। এই জন্যই তাদের শেষ ভরসা হলো শ্যাং। তবে শ্যাংও প্রতিদিনের মতো আজও সবকিছু মানা করে দিয়ে সেখান থেকে চলে আসে। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই শ্যাং সোজা চলে আসে চোলার কাছে। সে চোলাকে বলতে থাকে, পুলিশ তোমাকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করবে তুমি তাকে দেখেছো কিনা, আর তখন তুমি সোজাসুজি বলে দেবে তুমি কিচ্ছু দেখোনি, তা না হলে ওই খুনি তোমাকেও মেরে ফেলবে। তখনই চোলা তাকে বলে, আমি কেন না করব, আমি তো তাকে এখনো দেখতে পাচ্ছি, তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। শ্যাং এটা বুঝতে পেরেই পেছনে অ্যাটাক করে, আর তখনই সে দেখতে পায় এটা আসল খুনি নয়, বরঞ্চ পুলিশ অফিসার ছিল। তখনই জিওপ সেখানে এসে বলে সে তাকে চোলার কথা বলেছে যাতে সে এটা প্রমাণ করতে পারে যে শ্যাং সত্যি সত্যি ওই খুনিকে দেখেছে। তবে শ্যাং জিওপের সাথেই ঝামেলা করতে থাকে সে কেন তার পিছনে পড়েছে। আর এরপরেই হঠাৎ তারা দেখতে পায় চোলা সেখানে নেই। শ্যাং এবং জিওপ দুজনে মিলেই চোলাকে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতেই তারা দেখতে পায় একটা কনস্ট্রাকশন সাইটে চোলার আহত অবস্থায় পড়ে রয়েছে। অর্থাৎ ওই খুনি চোলাকেও মারতে চেয়েছে, তবে সঠিক সময়ে তারা দুজন চলে আসাতে খুনি তাকে মারতে পারেনি। এরপর তারা ঠিক সময়ে চোলাকে হাসপাতালে নিয়ে আসাতে চোলা এই যাত্রায় বেঁচে যায়। আর এই হাসপাতালেই শ্যাং ঠিক করে সে পুলিশকে সবকিছু বলে দেবে, উইটনেস হবে। সে চায় না এই খুনি এভাবেই একের পর এক সবাইকে খুন করতে থাকুক। আর সাথে এটাও জানিয়ে দেয় যে 4th ফ্লোরের ওই মহিলাটি আর বেঁচে নেই, তাকেও ওই খুনি মেরে ফেলেছে। এরপর শ্যাং বাড়িতে এসে তার স্ত্রীকে সমস্ত কিছু জানায়, আর তার স্ত্রীও তাকে সমর্থন করে বলে তার অবশ্যই পুলিশ স্টেশনে গিয়ে সবকিছু বলে দেওয়া উচিত। পরদিনই শ্যাং পুলিশ স্টেশনে আসে। পুলিশ স্টেশনে এসেই সে ওই খুনির বিরুদ্ধে সমস্ত কিছু পুলিশকে জানায়। সাথে সাথে জিওপ তার পুলিশ টিম নিয়ে সেই খুনিকে ধরতে তার বাড়িতে চলে আসে। তবে তারা গিয়ে দেখতে পায় খুনি তাদের জন্য প্রস্তুত হয়েই দাঁড়িয়ে রয়েছে। জিওপ কিছু বুঝে ওঠার আগেই সেই বাড়িতে বিশাল বড় একটা ব্লাস্ট হয়। এই ব্লাস্টে অনেক পুলিশ অফিসার আহত হয়ে পড়ে। এই সুযোগেই খুনি সেখান থেকে পালিয়ে যায়। জিওপ যখন খুনিকে অ্যারেস্ট না করে পুলিশ স্টেশনে ফিরে আসে তখন শ্যাং খুবই ঘাবড়ে যায়। সে খুবই রেগে যায় কেন তারা খুনিকে অ্যারেস্ট করতে পারেনি। শ্যাং খুবই ভালোভাবে বুঝে যায় খুনি এবার তার পরিবারকে ছাড়বে না, কারণ খুনি ভালো করেই জানে যে তার বিরুদ্ধে অভিযোগ থানায় কে করেছে।
এই জন্যই শ্যাং সাথে সাথেই একটা ট্যাক্সি করে বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে। তখনই অফিসার জিওপ দেখতে পায় একটি কালো রঙের গাড়ি শ্যাংয়ের পিছু নিচ্ছে। শ্যাংও ট্যাক্সিতে করে বাড়ি যাওয়ার সময় খেয়াল করে কালো গাড়িটি তার পিছু করছে। সে ওই গাড়ির হাত থেকে বেঁচে কোনোভাবে বাড়িতে পৌঁছাতে চায়, তবে তার আগেই সেই কালো গাড়িটি এসে তার ট্যাক্সিতে ধাক্কা মারে। এরপরই সেই কালো গাড়ি থেকে বেরিয়ে আসে খুনি। খুনি একটি হাতুড়ি নিয়ে শ্যাংয়ের কাছে আসে তাকে মারতে, তবে তখনই সে দেখতে পায় এটা আসলে খুনি নয়, এটা হলো সেই 4th ফ্লোরের মহিলার স্বামী। মহিলাটির স্বামী যখন শ্যাংকে মারতে আসে তখন শ্যাং তাকে জিজ্ঞেস করে সে কেন তাকে মারছে। মহিলাটির স্বামী জানায় একজন ফোন করে তাকে বলেছে সে তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে, আর এখন শ্যাংকে মারতে পারলেই সে তার স্ত্রীকে ফিরিয়ে দেবে। শ্যাং তাকে বারবার বলতে থাকে যে তাকে ফোন করেছে সে হলো একজন খুনি, আর সে তার স্ত্রীকে মেরে ফেলেছে, তার স্ত্রী জীবিত নেই। লোকটি তার কথা বিশ্বাস না করে তাকে মারতে চায়, তবে তখনই জিওপ সেখানে চলে আসে। জিওপ লোকটিকে গুলি করে শ্যাংকে বাঁচিয়ে নেয়। শ্যাং ওই লোকটির কাছে ক্ষমা চায় তার স্ত্রীকে সাহায্য করতে না পারার জন্য, আর এরপরেই সে সোজা তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে আসে। এদিকে দেখা যায় শ্যাংয়ের বাড়িতে কেউ একজন ডোরবেল বাজাচ্ছে, তবে দরজা খুলে দেখতে পায় পুলিশ অফিসার এসেছে তাকে প্রোটেক্ট করার জন্য। ওই পুলিশ অফিসার সুজিনকে একটি প্লাস্টিক ব্যাগ দিয়ে বলে এটা তার দরজার সামনে ছিল। সুজিন প্লাস্টিক ব্যাগটা খুলতেই দেখতে পায় সেই ব্যাগে রয়েছে তাদের কুকুরটির কাটা মাথা, যেটা দেখে তারা খুবই ঘাবড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই ওই কিলার এসে পুলিশ অফিসারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। এটা দেখেই সুজিন দৌড়ে তার ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। দরজা বন্ধ করে দিয়েই সে তার মেয়েকে একটি আলমারিতে লুকিয়ে রাখে, আর এরপর দরজার সামনে টেবিল দিয়ে দরজাটাকে আটকাতে থাকে। তবে খুনি সেই দরজা ভেঙে তাদের ঘরে প্রবেশ করে, আর এরপর সেই খুনির সাথে সুজিনের বেশ কিছুক্ষণ লড়াই চলে। লড়াইয়ের এক পর্যায়ে সুজিন খুনির হাতুড়ি দিয়েই তার পায়ে আঘাত করে, আর এরপরেই সে তার মেয়েকে নিয়ে তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে। খুনিও তাদের পিছু করতে থাকে। তাদের পিছু করতে করতেই সে তাদের দুজনকেই ধরে ফেলে। এখন তাদের কাছে এই খুনির হাত থেকে পালানোর আর কোনো উপায় নেই। এই খুনি যখন হাতুড়ি দিয়ে তাদের দুজনকে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই লিফট থেকে বেরিয়ে আসে দুজন মানুষ। এরপরেও খুনি তাদেরকে মেরে ফেলতে চায়, তবে তখনই দেখতে পায় সে তার একটা খুনের উইটনেসকে মারতে এলেও এখন তার চারপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। এত মানুষের সামনে খুন করলে সে কোনোভাবেই পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। এই জন্যই সে তাদেরকে না মেরে সেখান থেকে পালাতে থাকে জঙ্গলের দিকে। ঠিক সেই মুহূর্তেই শ্যাং সেখানে চলে আসে। সে তার পরিবারকে সুস্থ দেখতে পেয়ে একটু স্বস্তি পায়, তবে এরপরেও সে থেমে থাকে না। সে দেখতে পায় খুনি ওই জঙ্গলের দিকেই পালিয়ে যাচ্ছে, আর আজ সে তার সমস্ত ভয়, সে তার সমস্ত আশঙ্কা কাটিয়ে সেই খুনির পিছু নেয়। সে জঙ্গলে এসে ওই খুনির সাথে লড়াই করতে থাকে। তাদের দুজনের মধ্যেই বেশ কিছুক্ষণ লড়াই চলতে থাকে। লড়াইয়ে শ্যাং এবং ওই খুনি দুজনেই বেশ আহত হতে থাকে। ঠিক সেই সময়ই পাহাড়ে নেমে আসে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই তারা লড়াই করতে থাকে, আর লড়াই করতে করতে শ্যাং ওই খুনিকে অনেকটাই আহত করেছে। এরপরেই পাহাড়ে নেমে আসে এক ভয়ানক ধস, যেই ধসে তাদের দুজনকে সহ সমস্ত কিছুই ভাসিয়ে নিয়ে যায়। এরপরেই আমরা দেখতে পাই শ্যাংকে। সে চোখ মেলতেই বুঝতে পারি এখনও সে জীবিত রয়েছে। আর এরপর সে যখন তার চারদিকে তাকায় দেখতে পায় তার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য লাশ। অর্থাৎ এই খুনি একটা দুটো নয়, বরঞ্চ খুন করে গেছে অসংখ্য মানুষকে। এই খুনি কোনো নর্মাল খুনি নয়, সে হলো এক ভয়ানক সাইকো কিলার। এই লাশগুলো বেশ পুরনো থেকে শুরু করে রিসেন্টলি হওয়া সমস্ত খুনের প্রমাণ, যাদের মধ্যে বেশ কিছু লাশ রয়েছে যেগুলো সম্পূর্ণরূপে কঙ্কালে পরিণত হয়েছে, আর কিছু লাশ রয়েছে যেগুলো একদম তাজা, অর্থাৎ সে কিছুদিন আগেই এদেরকে খুন করেছে। যেগুলো দেখে শ্যাং একদমই ভেঙে পড়ে। এরপরেই সে ওই সাইকোর কাছে যায় তাকে মারতে, তবে দেখতে পায় ওই সাইকো অলরেডি মৃত্যুর সাথে লড়াই করছে, কারণ সে একটা বড় গাছের নিচে চাপা পড়ার সাথে সাথে একটা বড় ডাল তার গায়ে বিঁধে গেছে। সে ওই সাইকোকে বলে এরপর থেকে আমার বাড়ির সামনে আর খুন করবে না। এই বলেই সে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে আমরা দেখতে পাই শ্যাং জিওপের সাথে হাসপাতালে বসে আছে। শ্যাং তাকে জিজ্ঞেস করে সে এতগুলো খুন কেন করেছে। তখন জিওপ খুবই সাধারণভাবে বলে, আমরা সাধারণ মানুষরা খিদে পেলে খাবার খাই, তৃষ্ণা পেলে জল পান করি, ঠিক তেমনই তার ইচ্ছে হলেই মানুষ খুন করত। সে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো একজন সাইকো কিলার। এরপরেই দেখা যায় শ্যাং তার অ্যাপার্টমেন্টে বিক্রি করে দিয়ে আজ নতুন অ্যাপার্টমেন্টে শিফট হতে যাচ্ছে। তবে যাবার আগে সে আবার সেই জায়গায় যায় যেখানে ওই মেয়েটিকে খুন করা হয়েছিল। সে ওই জায়গায় দাঁড়িয়ে তার বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকে। দেখতে পায় সেখান থেকে সমস্ত অ্যাপার্টমেন্ট খুব স্পষ্টই দেখা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে সে বারবার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। সে ভালো করেই বুঝতে পারে এখান থেকে তার চিৎকার এই সমস্ত অ্যাপার্টমেন্টেই শোনা যাচ্ছে।
তবে একজন মানুষও তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। ঠিক যেভাবে সেই দিন সে ওই মেয়েটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। কারণ মানুষ এমনই, অন্যের ঝামেলায় নিজেদেরকে জড়ানোর কোনো প্রয়োজন তারা মনে করে না। তবে যখন সেই ঝামেলার মধ্যে নিজে পড়া হয় তখন বোঝা যায় কোনো একজনের সাহায্য কতটা প্রয়োজন। যেই সাহায্যটা সেদিন যদি শ্যাং ওই মেয়েটিকে করত, যদি একবার পুলিশকে জানাতো, তাহলে হয়তো সেই মেয়েটি আজও বেঁচে থাকতো। আর এখানেই এই মুভি শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।